হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আল্লাহ, আমার কয়েকটা এতিমখানা আছে সেগুলা চালানোর জন্য। আমারও তো এখন বয়স আঙ্কেল বললো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। এটা বলে আঙ্কেল চলে গেল। আমিও বললাম ঠিক আছে, আঙ্কেলটা চার্জে দিয়ে খুললাম এবং কিছুক্ষণ টিপে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু আমার পাশে দাঁড়িয়ে। আমি আম্মুকে দেখে তো চমকে যাই। আম্মু বলতে শুরু করে, কিরে তোর কি আমার কথা মনে পড়ে না? তোর কি আমার কষ্ট বুঝোস না? তোকে ছাড়া আমার থাকতে যে কষ্ট হয় তুই কি বুঝিস না? এত স্বার্থপর হয়েছিস কেন তুই? নিজের কথা ভাবলি, আমার কথা ভাবলি না, আমাকে ছেড়ে চলে আসলি দূরে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকের পার্ট এই পর্যন্তই। গল্পটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর পরের পার্ট চাই কিনা ওইটাও জানাবা। আর হ্যাঁ, ভিডিওতে লাইক, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো সবাই ভালো থাকবা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। পরিবারের অবহেলা গল্পের সিজন 2 এর পার্ট 6 নিয়ে চলে আসছি। চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে যাওয়া যাক। আমি আমার মানি ব্যাগের টাকা গুছাতে গুছাতে হাঁটতে লাগছি, হঠাৎ একজনের সাথে ধাক্কা লাগলো। আমি মাথা তুলেই দেখি এটা তো শিফা। আমি শিফার সাথে ধাক্কা খেয়েছি। তখন শিফা আমার মুখের দিকে তাকালো এবং অবাক কণ্ঠে বলল, আরে লিমন ভাইয়া। তখন আমি তাকে বললাম, সরি, আমার ভুল হয়েছে, আমি দেখতে পাইনি। এটা বললে আমি হাঁটতে শুরু করলাম। শিফা দৌড়ে গিয়ে পিছন থেকে আমার হাত টেনে ধরলো। তখন আমি বললাম, এ কি করতেছেন আপনি? আপনি আমার হাত ধরলেন কেন? তখন শিফা বলল, লিমন ভাইয়া, তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি শিফা, আমি তোমার মামাতো বোন শিফা। তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? তখন আমি বললাম, মানে আমি আপনার সাথে আবার কিভাবে কথা বলবো? ছাড়ুন আমাকে। তখন শিফা বলল, ভাইয়া তুমি আমার উপর এইভাবে রাগ দেখাচ্ছ কেন? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, আমি তো এতদিন তোমার পথ চেয়ে বসেছিলাম। আমি কিছু বলতে যাব তখনই মাইশা আমাদের দিকে দৌড়ে আসলো এবং বলতে লাগলো, এই মেয়ে তুমি কে? তুমি আমার ভাইয়ার হাত ধরেছো কেন? মাইশার দিকে তাকিয়ে তো আমি, শিফা সহ এখানকার সবাই অবাক। তখন মাইশা আবার বলতে শুরু করলো, এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? হ্যাঁ, হাত ছাড়ুন বলছি, তাড়াতাড়ি আমার ভাইয়ার হাত ছাড়ুন। তারপর শিফা আমার হাত ছেড়ে দিল। শিফা মাইশাকে জিজ্ঞেস করলো, কে তুমি বোন? তখন মাইশা বলল, আমি মাইশা, আমি এনার বোন, আর একদম আমার ভাইয়ার হাত ধরবেন না। তখন শিফা বলল, ধরবো না কেন? তখন মাইশা বলল, ধরবেন না মানে একদম ধরবেন না। আমার ভাইয়া শুধু এই হাত দিয়ে আমাকে কোলে নিবে আর অন্য কাউকে ধরবে না। তখন শিফা কিছু বলতে যাবে, তখনই আমি মাইশাকে কোলে নিলাম। মাইশা আসো তো, আমার কোলে আসো, আমাদের যেতে হবে তাড়াতাড়ি। তারপর মাইশা তাড়াতাড়ি করে আমার কোলে আসলো। তারপর আমি মাইশাকে কোলে নিয়ে হাঁটা শুরু করলাম। শিফা মনে মনে ভাবলো, এইবার পেয়েছি তোমাকে, তোমার খবর আছে এইবার। এইবার আর তোমাকে ছাড়াছাড়ি নাই। অনেক অপেক্ষা করেছি, অনেক পথ চেয়ে বসে থেকেছি, অবশেষে তোমাকে পেয়েছি। যেভাবে হোক তোমাকে বাসায় ফেরাতে হবে। আমরা লাইব্রেরিতে গেলাম এবং আমার প্রয়োজনীয় বই কিনে লাইব্রেরি থেকে বের হয়ে আসলাম। শিফা আমাদের দেখে লুকিয়ে গেল। তারপর আমরা লাইব্রেরিতে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম আমাদের আড্ডাখানার দিকে। শিফাও লুকিয়ে লুকিয়ে একটা রিক্সা নিল এবং আমাদের পিছু নিতে থাকলো। তারপর আমরা আড্ডাখানায় পৌঁছে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে আমরা আড্ডা দিতে থাকলাম এবং শিফাও এক জায়গায় লুকিয়ে বসে বসে দেখতেছে। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমি আমার বন্ধুদের বললাম, আচ্ছা ঠিক আছে তোরা থাক, আমি গেলাম, কালকে কলেজে দেখা হবে। তখন বন্ধু বলল, আচ্ছা ঠিক আছে যা, তবে সাবধানে যাস। তখন আমি মাইশাকে বললাম, মাইশা চলো আমরা এখন বাসায় ফিরবো। তারপর মাইশাকে কোলে নিলাম এবং একটা রিক্সা ডাকলাম। ওই রিক্সা করে আমরা বাসার দিকে যেতে লাগলাম। অন্যদিকে শিফা আর আজকে আমাকে পিছু নিতে পারলো না, ওর অনেক দেরি হয়ে গেছে, তাই ও বাসায় চলে গেছে। ও মনে মনে ভাবছে যে কলেজে এসে কালকে আমাকে ধরবে। আমি আর মাইশা রিক্সা করে যাইতেছি। হঠাৎ মাইশা জিজ্ঞেস করলো, ভাইয়া ওই মেয়েটা কে ছিল? তখন আমি তাকে বললাম, কেউ না মামুনি, ওইটার কথা বাদ দাও। তখন মাইশা বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, কিন্তু ওই মেয়েটা যখন তোমার কাছে আসবে একদম তোমার হাত ধরতে দিবা না, ওই হাত দিয়ে শুধু তুমি আমাকে কোলে নিবা। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে আমার পাগল বোনটা। এইভাবে দেখতে দেখতে আমরা বাসার কাছে পৌঁছে গেলাম। আমরা রিক্সা থেকে নামলাম, ভাড়া মেটালাম এবং বাসার ভিতরে ঢুকলাম। তখনই আন্টি জিজ্ঞেস করলো, কি হলো মামুনি, ভাইয়ার সাথে ঘুরতে তোমার কেমন লাগলো? তখন মাইশা বলল, জানো আম্মু, আজকে আমার ঘুরতে খুব ভালো লেগেছে। জানো আম্মু, ভাইয়ার বন্ধুগুলা না অনেক ভালো, আর আমার ভাইয়া দুনিয়ার সব থেকে ভালো ভাইয়া। তখন আম্মু জিজ্ঞেস করলো, বুঝতে পারছি, আজকে মনে হয় তোমার ভাইয়াকে তুমি অনেক জ্বালাইছো।
তখন আমি বললাম, না না আম্মু, ও আমার একদম জ্বালায় নাই, ও তো আমার দুষ্টু মিষ্টি কিউট একটা বোন, ও আমাকে একটুও জ্বালায় নাই। তখন আমার দ্বিতীয় আম্মু বলল, ও আচ্ছা, যাও এখন ফ্রেশ হয়ে এসে নাস্তা করতে আসো। আচ্ছা আম্মু, এটা বলে আমি রুমের দিকে যেতে লাগলাম। তখন আম্মু মাইশাকে বলল, মাইশা তুমিও চলো, তুমিও আজকে ফ্রেশ হবে। বলি মাইশাকে নিয়ে রুমের দিকে গেল। আমিও আসসালামু আলাইকুম গাইস, তোমরা কিন্তু একদম ফ্রিতে, জি হ্যাঁ একদম ফ্রিতে $25 পেতে যাচ্ছ। তোমাদের কিচ্ছু করা লাগবে না, জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, তাই তোমরা পেয়ে যাচ্ছ $25, যা বাংলা টাকায় প্রায় 3000 টাকার কাছাকাছি। তোমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো $25 ফ্রিতে পাওয়ার জন্য তোমরা সিম্পলি প্লে স্টোরে ঢুকে যাবা। প্লে স্টোরে ঢোকার পর সার্চ বক্সে আসবা, ওইখানে লিখবা আলট্রা প্রো। তো আমি লিখে দিচ্ছি আলট্রা প্রো। ওকে, তারপরে 2 নম্বরে যে অ্যাপসটা আসবে ওই অ্যাপসটা তোমরা সিম্পলি ইনস্টল করবা। আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে আসার পর তোমরা অবশ্যই সাইন আপে ক্লিক করবা। তো আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আসার পর উপরে তোমার নাম এবং নিচে তোমার দেশ, আমি উপরে আগে নাম লিখে নিই। ওকে, নাম লেখা হয়ে গেলে এখান থেকে অবশ্যই তোমার বাংলাদেশ সিলেক্ট করে নিবা। ওকে, বাংলাদেশ। তারপর নিচে তোমার একটা ফোন নাম্বার দিয়ে দিবা। আমি একটা দিয়ে দিলাম। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। তো নিচে আসার পর তোমরা একটা ইমেল আইডি দিবা, যেটাতে কোড গেলে তোমরা কোডটা পাই না এখানে বসাইতে পারবা। তো আমি একটা দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিলাম। এরপর তোমরা নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দিবা। তো নিচে তোমার একটা পাসওয়ার্ড দিয়ে দিবা, আনকমন পাসওয়ার্ড, যেটা তোমার মনে থাকবে। আর নিচেও সেম পাসওয়ার্ড দিবা। দেওয়ার পর এখানে আমি একটা কোড দিচ্ছি, এটা তুমি দিয়ে দিবা। এই কোডটা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সেও দেওয়া থাকবে, ওইখান থেকে নিয়ে দিয়ে দিবা। তারপর সাইন আপে ক্লিক করে দিবা। সাইন আপে ক্লিক করার পর তোমার ইমেইলে একটা কোড যাবে, ওই কোডটা কপি করে সিম্পলি আইনে এখানে বসাই দিবা, তাই তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর তুমি ওয়ালেট অপশন থেকে $25 পেয়ে যাবা। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে তুমি অবশ্যই যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে। ফ্রেশ হয়ে নিচে আসলাম। আব্বু আম্মু দুইজনই আসলো, এসে আমাকে জিজ্ঞেস করলো, লিমন তুমি কি বই এনেছো? তখন আমি বললাম, জি আব্বু। তখন আব্বু বলল, ও আচ্ছা, তুমি তো সবার থেকে অনেক পিছনে পড়ে গেছো, তোমার এখন একটু বেশি বেশি করে পড়তে হবে, ঠিক করে পড়াশোনা করিও। তখন আমি বললাম, জি আব্বু। তখন পাশ থেকে মাইশা বলল, আব্বু আম্মু আমিও পড়ালেখা করব ভাইয়ার সাথে। তখন আমার দ্বিতীয় আব্বু বলল, আরে মাইশা মামনি, তোমাকে তো তোমার আম্মু পড়াবে, আর তোমার ভাইয়াকে পড়ার সময় একদম ডিস্টার্ব করবে না। তখন মাইশা বলল, আচ্ছা। তখন পাশ থেকে আঙ্কেল বলল, আচ্ছা আচ্ছা, এবার সবাই থামো, সবাই চুপ করো, সবাই নাস্তা খাওয়া শেষ করো, তারপরে আমরা সবাই মিলে কথা বলবো। তারপরে সবাই মিলে একসাথে বসে খাওয়া শেষ করলাম। আঙ্কেল বলল, লিমন তোমার তো অনেক দিন পড়া হয় নাই, তুমি যে বইগুলো একটু দেখো সব ঠিকঠাক আছে কিনা, কিছু ভুল আনছো। তখন আমি বললাম, জি আঙ্কেল যাচ্ছি। তারপর আমি উঠে গিয়ে পড়ার টেবিলে বসলাম। দীর্ঘ অনেক দিন পর আমি বই নিয়ে বসলাম। ওইদিকে শিফা বাসায় গিয়ে সবাইকে ডাকতেছে, ফুপি ফুপি, ও ফুপি কোথায় তুমি? তখন আমার আম্মু বের হয়ে আসলো এবং শিফাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে শিফা, তুই এভাবে ডাকতেছিস কেন? তখন শিফা বলল, ফুপি ফুপি, লিমন ভাইয়া এখনো বেঁচে আছে, আর সে এই শহরেই থাকে। তখনই পাশ থেকে আব্বু জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, এরকম চিৎকার করতেছিস কেন? তখন শিফা আবার বলল, মামা মামা, লিমন ভাইয়া না এখনো বেঁচে আছে। তখন বাবা বলল, কি এইসব কি বলতেছিস, আর তুই কেমনে জানলি, তুই কি লিমনকে দেখেছিস? আমি লিমনের সাথে অনেক অন্যায় করেছি, ওকে আমি ক্ষমা চেয়ে আবার বাসায় ফিরিয়ে আনতে চাই। বল না মা, তুই কি ওকে দেখেছিস? তখন শিবা বলল, আমি লাইব্রেরিতে গেছিলাম বই কেনার জন্য, ফেরার সময় দেখি লিমন ভাইয়া। আমি ভাইয়াকে থামালাম, ভাইয়া আমাকে দেখে অবাক হলো, কিন্তু আমাকে না চেনার ভান করে চলে গেল। তখন বাবা বলল, তাই, কিন্তু এখন লিমনকে পাবো কোথায়, ও কোথায় গেছে, কোথায় থাকে, আল্লাহ তাআলাই ভালো জানে। তখন শিফা বলল, আমার কাছে যদি ফোন থাকতো তাহলে আমি তখনই বাসায় কল দিতাম, কিন্তু আমার কাছে তো ফোন নাই। তবে ভাইয়া কালকে সকালে কলেজে যাবে মনে হয়, ওখানে গিয়ে ওকে ধরতে হবে। তখন পাশ থেকে আম্মু বলল, কালকেই ধরতে হবে ওকে, আল্লাহ কালকে যেন আমি আমার সন্তানকে ফিরে পাই। তখন পাশ থেকে ভাবি বলল, চিন্তা করেন না মা, লিমন আমাদের কাছে ফিরে আসবে, আমি ওর পায়ে ধরে হলেও ওকে ফিরিয়ে আনবো। তখনই পাশ থেকে ভাইয়া বলল, তুই কথা বলিস না, তুই চুপ থাক। বলেই ভাইয়া রুমের দিকে চলে গেল। ভাবিও মন খারাপ করে রুমের দিকে চলে গেল। ঋতু কিছুই বলতেছে না ভয়ে, সবাই রুমে চলে গেল এবং সবাই অপেক্ষা করতেছে কখন সকাল হবে, আমার দেখা কখন পাবে। এদিকে আমি টেবিলে বসে বসে পড়ালেখা করতেছি। তখনই আমার সেকেন্ড আব্বু আম্মু এবং মাইশা রুমে আসলো। আইসা আম্মু বলতেছে, লিমন কোন মেয়ে নাকি তোমার আজকে হাত ধরেছিল? তখন আমি বললাম, ও হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলাই হয়নি, আজকে আমার ফুফাতো বোন আমাকে দেখে ফেলেছে। তখন সেকেন্ড আব্বু বলল, ও দেখে ফেলেছে, তাহলে তো ও বাসায় গিয়ে সবকিছু বলে দিবে, তখন কি হবে? তখন আমি বললাম, এখনো বলতে বাদ রেখেছে নাকি, এতক্ষণে বলেই দিয়েছে, এখন যখন তখন আমার পরিবার আমার সামনে চলে আসতে পারে, আমি কি করব এখন কিছুই বুঝতে পারতেছি না। তখন বাস থেকে আঙ্কেল বলল,
সম্পর্কের বিষয়টা তোমার একান্ত, তাই তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তুমি চাইলে তোমার পরিবারের কাছে ফিরেও যেতে পারো, আবার তোমার পরিবারের কাছে না গিয়ে তাদেরকে শাস্তিও দিতে পারো। এখন তুমি কি করবা এটা তোমার ইচ্ছা। তখন পাশ থেকে আন্টি বলল, দেখো তুমি ছেলেটাকে আর এরকম টেনশন দিও না, এমনিতেই ছেলেটা কত বড় রোগ থেকে কেবলমাত্র সুস্থ হয়েছে, তুমি আর টেনশন দিয়ে ওকে অসুস্থ করে দিও না। তখন পাশ থেকে মাইশা বলে উঠলো, ভাইয়া তুমি কিন্তু কোথাও যাবা না, আমি কিন্তু তোমাকে ছাড়া একদম থাকতে পারবো না। তখন আমি মাইশাকে বললাম, না বনি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তখন আমার সেকেন্ড আম্মু বলল, আচ্ছা চলো এখন সবাই খাবার খাবে। তখন মাইশা বলল, আচ্ছা ঠিক আছে আম্মু, চলো আমি ভাইয়ার সাথে আজকে খাবার খাবো। তারপর আমরা সবাই খাবার খেতে গেলাম। মাইশা আমার পাশের চেয়ারে বসলো, আমরা দুজন একসাথেই খাবার খেলাম। এইভাবে আমরা খাওয়া শেষ করলাম। এবার ঘুমানোর পালা, যে যার মতো ঘুমাতে যাবে। আমার সেকেন্ড আম্মু মাইশাকে বলল, চলো মা ঘুমাতে যাবে। তখন মাইশা বলল, না আম্মু আমি ভাইয়ার সাথে ঘুমাবো। তখন আমার সেকেন্ড আম্মু বলল, মাইশা মা আমি তো তোমাকে ছাড়া ঘুমাতে পারি না, তুমি চলো আমার সাথে ঘুমাবে। তুমি প্রতিদিন বিকেলবেলা তোমার ভাইয়ার সাথে আর রাতের বেলা আমার সাথে ঘুমাবে। তখন মাইশা আর বায়না না ধরে বলল, আচ্ছা আম্মু। তারপর আমরা যে যার মতো ঘুমাতে চলে গেলাম। আমি পরের দিন অনুভব করলাম কেউ আমার বুকের উপর বসে আমার নাক ধরে টানতেছে, কানেও টান দিচ্ছে, এবার নাকের মধ্যে কামড় দিয়ে দিল। আমি আউচ বলে উঠে গেলাম। তাকিয়ে দেখি মাইশা আমার দিকে তাকিয়ে হি হি করে হাসতেছে। সব ব্যথা শেষ হয়ে গেল মাইশার নিষ্পাপ হাসি দেখে। তখন আমি মাইশাকে বললাম, এই দুষ্টু আমাকে কামড় দিলে কেন? তখন মাইশা বলল, আমি কি করব, তোমাকে কখন থেকে ডাকতেছি তুমি উঠতেছই না, তাই তো কামড় দিলাম। তখন আমি বললাম, আমি তো ব্যথা পেয়েছি বনু, একটু মন খারাপের ভান করে বললাম। মাইশা মন খারাপ করে দিল, মনে হচ্ছে এখনই কান্না করে দিবে। সে মন খারাপ অবস্থায় বলল, ভাইয়া তুমি বেশি ব্যথা পেয়েছো তাই না, আমি আর তোমাকে কামড় দিব না। তখন আমি বললাম, আমার আপনি মন খারাপ করে না, আমি তো মজা করালাম, আমি একটুও ব্যথা পাইনি। তখন মাইশা কান্না কান্না ভাব নিয়ে বলল, তুমি আমাকে মিথ্যে বলে ভয় পাইয়ে দিলা কেন? বলেই আমার গালে আরেকটা কামড় দিয়ে ছোট ছোট পায়ে দৌড়ে রুম থেকে বের হলো। আমি বললাম, দুষ্টু একটা। তারপর মাইশা আবার রুমে আসলো, ভাইয়া তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, আম্মু তোমাকে নিচে ডাকতেছে। আমি বললাম, যাবো তো, আগে তুমি এসে আমার গালে পাপ্পি দিয়ে যাও। তারপর মাইশা আমার কাছে আসলো এবং আমার গালে একটা পাপ্পি দিয়ে চলে গেল। আমিও চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হতে। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম, এসে আম্মুকে বললাম, জি আম্মু আপনি আমাকে কি ডাকছিলেন? তখন আম্মু বলল, ডাকছিলাম, তুমি নামাজ পড়ো না, তোমাকে কিন্তু নামাজ পড়তে হবে। তখন আমি বললাম, জি আম্মু পড়বো। আম্মু বলল, আর হ্যাঁ তোমার তো কলেজের সময় হয়ে যাচ্ছে, তুমি রেডি হয়ে কলেজের জন্য রেডি হও, আজকে সবাই মিলে একসাথে যাব তোমার কলেজে। তারপর সবাই মিলে একসাথে সকালের ব্রেকফাস্ট করলাম। তারপর রেডি হয়ে সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে, একটা লেটেস্ট ভার্সনের গাড়ি করে। গাড়ি থেকে নেমে তো আমি অবাক, এটা কি দেখতে পারতেছি আমি, আমার পরিবারের লোকজন আমার সামনে দাঁড়িয়ে আছে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, এমনিতেই পার্টটা লেট করলাম, তার মধ্যে আবার ছোট। আমি ভাবছিলাম এটা একটু বড় করে দিব 20 থেকে 25 মিনিটের, বাট পারলাম না, সরি গাইস। তো এই পার্টেই মূলত সিজন 2 শেষ, সিজন 3ও একটা পার্টে শেষ করে দেওয়ার ট্রাই করব, ওই যে সিজন 1-এর মতো। তো আসসালামু আলাইকুম গাইস, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী পার্ট। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো পরিবারে অবহেলা গল্পের সিজন 2-এর পার্ট 4 নিয়ে চলে আসছি। চলো বেশি কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাক। কিছুক্ষণ পর আমরা স্কুলের সামনে গিয়ে দাঁড়ালাম। রুদ্র গেটের সামনে গেল এবং আমরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। হঠাৎ দেখলাম গেটের সামনে একটা মেয়ে আসলো। মেয়েকে দেখে তো আমার মাথায় রক্ত উঠে গেল। আমার বন্ধুরা অবাক, আমরা কাকে দেখতে পাচ্ছি? এ তো সেই ঋতু, যার কারণে আমার চরিত্রে চোরের দাগ লাগছে এবং আমি পরিবার থেকে বঞ্চিত। তখন বন্ধুরা বলে উঠলো, আরে এ তো ঋতু, যার কারণে লিমনের আজ এই অবস্থা, আর এর সাথেই ও রিলেশনে যাবে। তখন পাশ থেকে আরেক বন্ধু বলে উঠলো, আরে থাম, দেখি রুদ্র কি করে। রুদ্র যদি ওই মেয়েটার সাথে রিলেশনে যায় তাহলে ও আর আমাদের সাথে চলতে পারবে না। তখন আমি বললাম, আরে ভাই থাম, যে যার সাথে রিলেশন করবে এতে আমার কি? যেহেতু রুদ্র আমাদের বন্ধু, সেহেতু রুদ্রকে আমরা হুঁশিয়ারি করে দিব যাতে ওই খারাপ মেয়ের পাল্লায় না পড়ে। তখন পাশ থেকে আরেক বন্ধু বলল, লিমন ঠিকই বলেছে, রুদ্র আসুক, দেখি ও কি বলে। আমরা আড়ালেই দাঁড়াই রইলাম। কিছুক্ষণ পর ওই মেয়েটা চলে গেল। রুদ্র আমাদের কাছে আসলো। তারপর রুদ্র আমাদের কাছে এসে বলল, কিরে ওকে কি তোদের ভালো লাগছে ভাবি হিসেবে? তখন পাশ থেকে সিয়াম বলল, দেখ রুদ্র,
আমরা তোকে এই বিষয়ে কোনো কিছুই বলতে পারবো না। তোর যদি মেয়েটাকে ভালো লাগে তাহলে তো এই রিলেশনে যাবি, আর ভালো না লাগলে যাবি না। তখন রুদ্র বলল, আরে ভাই তোরা এইভাবে কথা বলতেছিস কেন, বল না কি হয়েছে, আমাকে সবকিছু খুলে বল। তখন সিয়াম বলল, দেখ রুদ্র, তোর ব্যবহারে মনে হচ্ছে তুই মেয়েটার সাথে রিলেশনে যেতে চাস। হ্যাঁ যা, এতে আমাদের কোনো সমস্যা নেই, তবে তোর একটা বিষয় হুঁশিয়ার করে দিচ্ছি, তুই যেই মেয়েটার সাথে রিলেশনে যাইতে চাইতেছিস ওই মেয়েটার কারণেই আজকে লিমনের এই অবস্থা। তখন রুদ্র বলল, কি বলছিস এইসব, এই কথাটা তো আমাকে আগে বলবি। আমার মেয়েটাকে ভালো লাগছিল, কিন্তু আমি ওর সাথে ভাবছিলাম রিলেশনে যাব না, কিন্তু এখন ওর সাথে রিলেশনে যেতেই হবে আমার। তখন সিয়াম বলল, কি তুই এইসব শোনার পরেও ওই মেয়েটার সাথে রিলেশনে যাবি? তখন আমি বললাম, আরে সিয়াম থাম, ও যা করতে চাইতেছে ওকে করতে দে, ও যাক না রিলেশনে, আমাদের কি সমস্যা। আর রুদ্র, তোকে একটা বিষয়ে হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধানে থাকিস যেন মেয়েটা তোকে কোনো ক্ষতি না করে দেয়। তখন রুদ্র বলল, আরে ভাই চিন্তা করিস না, ওই মেয়েটাই যেই কাজটা করেছে ওকে শাস্তি পেতেই হবে। তখন পাশ থেকে সিয়াম বলল, কি তুই ওর সাথে রিলেশনে যাবি ওকে শাস্তি দেওয়ার জন্য? তখন রুদ্র বলল, তা নয়তো কি, এমনিতেই ওরে ভালো লাগছে, কিন্তু ওর কথাবার্তা আমার একদম পছন্দ হয়নি। তার মধ্যে যখন শুনতে পেলাম ও আমার বন্ধুর এরকম একটা ক্ষতি করছে, ওকে তো একটা শাস্তি দিতেই হবে। তখন আমি রুদ্রকে বললাম, তুই ওর সাথে কেন কিছু করবি, মেয়েটা তো তোর সাথে কিছু করেনি। একটা কথা মনে রাখবি, আল্লাহ তাআলা কোনো অন্যায়কেই ছাড় দেয় না। তখন রুদ্র বলল, আমি জানি আল্লাহ তাআলা কাউকে ছাড় দেয় না, কিন্তু আমাকেও একটা মেয়ে ভীষণভাবে ধোঁকা দিয়েছে, যার কারণে আমার এইখানে আসা, তা না হলে আমি কখনোই এখানে আসতাম না। মেয়েটা আমার জীবনটাকে একদম তছনছ করে দিয়েছে। তখন পাশ থেকে অন্য বন্ধুরা বলল, আরে ভাই মন খারাপ করিস না, তোর মনে যে এত দুঃখ আগে তো কখনো আমাদের বলিসনি, কি করেছিল তোর সাথে মেয়েটা? তখন পাশ থেকে রুদ্র বলল, আরে ভাই তোদের কিভাবে বলবো, তোরা তো এমনি সারাদিনই লিমনের জন্য মন খারাপ করে থাকতি। তখন বন্ধুরা বলল, ঠিক আছে আজকে বল তোর সাথে কি হয়েছিল। তখন রুদ্র বলল, আচ্ছা ঠিক আছে শোন তাহলে, আমি একটা মেয়েকে ভীষণ ভালোবাসতাম, আমি নিজেও ভাবতাম মেয়েটা আমাকে ভালোবাসে। আমি প্রতিদিন ওর পিছনে টাকা উড়াতাম, প্রতিদিন রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতাম, এমনকি প্রতিদিন ফোনে রিচার্জও আমি করে দিতাম। আমাদের ভালোই চলছিল সম্পর্ক। একদিন মেয়েটা আমার কাছে 5,000 টাকা চায়, আমার কাছে তখন অত টাকা ছিল না, আমি বাবার কাছেও চাইতে পারতেছিলাম না, আমি বাবার কাছ থেকে কি বলে অত টাকা নিব। তারপরেও বন্ধুদের কাছে ধার করে কোনোভাবে ওকে 5,000 টাকা ম্যানেজ করে দিলাম, কিন্তু তারপর ওই দিন রাতে কোনো আমার ফোন ধরেনি, ফোন দিলেই ওর ফোন বিজি বলতো, মাথা গরম হয়ে যেত, তারপরেও নিজেকে শান্ত রাখতাম। তারপরের দিন সকালবেলা কল দিলাম এবং কল ধরলো। আমি তখন তাকে বললাম, কি হয়েছে তোমার, কাল রাত থেকে তুমি আমার কল ধরতেছো না কেন? তখন ওই মেয়েটা বলল, আসলে কালকে আমার ভাই ফোনটা নিয়েছিল, তাই তোমার নাম্বারটা ব্লক করে আমি ভাইকে ফোনটা দিয়েছিলাম। তখন আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, চলো আজকে দেখা করি। তখন মেয়েটা বলল, না আজকে দেখা করতে পারবো না, আমার আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। তখন আমি রেগে গেলাম এবং বললাম, কি তুমি আজকেও দেখা করতে পারবে না? বলেই আমি কিছু না বলে কলটা কেটে দিলাম। আমি ভাবছি ও আমার রাগ করা দেখে রাগ ভাঙানোর জন্য ও আবার কল দিবে, কিন্তু ও করেনি। আমার মনটা খারাপ হয়ে গেছিল। তারপর সকালবেলা না খেয়েই কলেজে গেলাম। কলেজে যেতেই বন্ধুরা জিজ্ঞেস করলো, কিরে ভাই কি হয়েছে তোর, তোর এমন মন খারাপ কেন? তখন আমি বললাম, আর বলিস না ভাই। তারপর সব ঘটনা ওদের খুলে বললাম। তখন বন্ধুরা বলল, আচ্ছা ঠিক আছে আজকে আর ক্লাস করব না, এই চল আজকে সবাই মিলে বাইরে ঘুরতে যাব এবং আজকে বাইরে নাস্তা করব, চল সবাই। আর তুই রাতুল মন খারাপ করিস না, হয়তো ভাবি বিজি ছিল তার জন্যই আর কল করতে পারেনি, আমার কোনো ইচ্ছাই ছিল না। তারপরেও আমার বন্ধুরা আমাকে জোর করে নিয়ে গেল রেস্তোরাঁয়। তারপর ওইখানে খাওয়া দাওয়া করলাম। তারপরে আমার বন্ধুরা মিলা একসাথে হাঁটতে লাগলাম, কোথায় যাব জানি না, শুধু হাঁটতেছি। হঠাৎ আমার এক জায়গায় চোখ গেল, যা দেখলাম ওইটা দেখে আর ঠিক থাকতে পারলাম না, আমার হাত পা কাঁপতে শুরু করলো, কষ্টে আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম আমরা কলেজের এরিয়া ছেড়ে অন্য জায়গায় চলে আসছি। আমি একদিকে তাকিয়ে আসছি, এটা দেখে বন্ধুরা জিজ্ঞেস করলো, কি রে তুই ওইদিকে তাকিয়ে এরকম কি দেখতেছিস? আমি কোনো কথা বলতেছি না, তাই ও ওইদিকে তাকালো, তাকিয়ে দেখে আমার সেই গার্লফ্রেন্ডটা ওইখানে বসা এবং তার কোলে শুয়ে আছে অন্য একটা ছেলে। আমার সেই ভালোবাসাটা এক হাত দিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর ছেলেটা আমার ভালোবাসার অন্য হাত ধরে বসে আছে। আমিও ওদের দিকে হাঁটতে শুরু করলাম এবং কাছে গেলাম এবং বলতে শুরু করলাম, বাহ বাহ বাহ,
তাহলে এই জন্যই আপনার ফোন রাত্রে বিজি ছিল? আমার কথা শুনে জিনিয়া মানে আমার গার্লফ্রেন্ড লাফিয়ে উঠলো এবং আমার দিকে ভয়ের চোখে তাকালো। তখন ওই ছেলেটা পাশ থেকে বলে উঠলো, আরে ভাই কে আপনারা, আর কারই বা ফোন রাতে বিজি ছিল? তখন পাশ থেকে আমার বন্ধু বলল, আরে বেটা তুই বুঝতেছিস না কার কথা বলতেছে? তুই একটু আগে যার কোলে শুয়েছিলি তার কথাই বলতেছে। তখন ছেলেটা বলল, এইসব কি শুনতেছি জিনিয়া? ছেলেটা তোমার কে হয় যে তুমি তাকে দেখেই লাফিয়ে উঠলে আর তাকে দেখে এখনো ভয় পাচ্ছ? তখন জিনিয়া আমাকে বলল, বিশ্বাস করো রুদ্র, এই ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি শুধু ওর কাছে ঘুরতে আসছিলাম। এটা বললেই সে দৌড়ে এসে আমার পা ধরলো। তারপর আমি ওকে তুলে জোরে একটা থাপ্পড় মারলাম এবং ছেলেটা এসে ওকে থাপ্পড় মারলো। ওই ছেলেটা বলতে লাগলো, তুই এত খারাপ মেয়ে জানতাম না, তুই একসাথে দুইটা ছেলের সাথে রিলেশন করতেছিস। ছি, তোর মতন একটা মেয়েকে আমি ভালোবাসছিলাম বলেই আর কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিল। তারপর চলে গেল। তারপর আমি বললাম, আমার কালকে দেওয়া টাকাগুলা কোথায়? তখন জিনিয়া বলল, ওগুলা তো আমার কাছে নেই এখন, আমি তো খরচ করে ফেলেছি। তখন আমি আবার ওর গালে থাপ্পড় দিলাম। তারপর একটা বন্ধুকে বললাম, বন্ধু ওর ব্যাগটা চেক দে। তারপর বন্ধুটা ওর ব্যাগ চেক দিল। তারপর বন্ধু দেখলো ওর ব্যাগে 10,000 টাকা আছে। তখন সে আমাকে বললো, রুদ্র ব্যাগে 10,000 টাকা পেয়েছি। তখন আমি বললাম, সব নিয়ে চল, ওর পিছনে আমি যত টাকা খরচ করেছি না আজকে সব উসুল করব। তখন জিনিয়া নরম কণ্ঠে বলল, রুদ্র আমাকে ক্ষমা করে দাও, আমি কখনো এমন করব না। আমি ওকে আরেকটা থাপ্পড় লাগিয়ে দিলাম। তোর মতন মেয়েকে ক্ষমা করা যায় না। যখনই আমরা ওইখান থেকে চলে যাব তখনই ছেলেটা আবার আসলো এবং মেয়েটির কাছে গিয়ে বলল, এই তুই যে আমার কাছে টাকা নিয়েছিলি সব টাকাগুলা বের কর। আমরা ওইখান থেকে চলে আসলাম। আমি ঠিকভাবে হাঁটতে পারছিলাম না, আমার চোখে পানি চলে আসছিল। তখন আমার বন্ধুরা বলল, কিরে ভাই তুই কান্না করতেছিস কেন? একটা ঢোকাবাদের জন্য চল তোকে বাসায় দিয়ে আসি। তারপর ও আমাকে বাসায় পৌঁছে দিল এবং নিজেও বাসায় চলে গেল। এরপর থেকে আমার জীবনটা চেঞ্জ হয়ে গেছে। একদম খাওয়া দাওয়া করতাম না, সারাদিন শুধু সিগারেট খাইতাম। বাবা মা আমাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের হাসি খুশি ছেলেটাও আজকে চুপচাপ থাকে। একদিন আমার আম্মু এইসব সহ্য করতে না পেরে আমার কাছে এসে কান্না করতে করে জিজ্ঞেস করে আমার এমন অবস্থার কারণটা কি। তারপর আমি আমার আম্মুকে সবকিছু খুলে বলি এবং আম্মু আব্বুকে সবকিছু বলে দেয়। এইসব শুনে আব্বু আর কি করবে, তাই আব্বু আমাকে তোদের এখানে পাঠিয়ে দেয়। তারপরে যা হচ্ছে সব তো তোরা জানিসই। তারপরে আমি বললাম, রুদ্র ভাই তুই মন খারাপ করিস না, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। তখন রুদ্র বলল, তোরা দেখতে থাক এই মেয়েটাকে আমি কি করি। আমি তখন মনে মনে ভাবতেছি, এটা দেখার পর আর মেয়েদের উপর বিশ্বাস করব কিভাবে। তারপর আমরা রিক্সা নিয়ে ওইখান থেকে চলে গেলাম। আমরা কলেজের সামনে এসে দাঁড়ালাম। তারপর আমি আঙ্কেলকে কল দিলাম। তারপর আঙ্কেল আমার জন্য একটা গাড়ি পাঠিয়ে দিল। তারপর আমি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে গেলাম। আর শিফা ওই সময় ক্লাস থেকে বের হয়েছিল, কারণ ওরও তখন ব্রেক টাইম ছিল। তারপর শিফা দূর থেকে দেখলো আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তার পাশে দেখলো আমার মতন একজন দাঁড়িয়ে আছে। শিফা তো চমকে উঠলো। শিফা আমার কাছে আসতে যাবে তার আগেই ও থেমে গেল এবং ভাবতে লাগলো, লিমন ভাইয়া এখানে আসবে কিভাবে, আর আসলেও তো আগে বাড়িতে যাবে। আরে ধুর, বেশি ভালোবাসি তো তার জন্য মনে হয় উল্টাপাল্টা দেখতে পাচ্ছি, সব জায়গায় শুধু তাকে দেখতে পাই। আবার সে ভাবলো একবার চেক করে আসি, আর চেক করলে সমস্যাই বা কি। ও যখন এইসব ভাবতেছিল তখন আমি গাড়িতে উঠে চলে আসছি। তখন শিবা যখন আবার ওইদিকে পা বাড়ালো তখন দেখলো আমি আর ওইখানে নেই। তারপরে সে নিজের মনের ভুল ভেবে আবার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। যাই হোক, আমি পৌঁছে গেলাম আঙ্কেলের বাড়িতে। তারপর আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি এই বাড়িটাও অনেক সুন্দর এবং সামনে তাকিয়ে দেখি আঙ্কেল সোফায় বসে আছেন। আমাকে তার পাশে বসতে বললো, আমিও গিয়ে তার পাশে বসলাম। তারপর আঙ্কেল আমাকে জিজ্ঞেস করলো, কলেজে কি হলো লিমন, তোমার বন্ধুরা তোমাকে দেখে আজকে অবাক হয়নি? তখন আমি বললাম, আঙ্কেল তার তো তারা হয়েছিলই, কিন্তু আমার বন্ধুরা আমাকে দেখে রাগ করেছিল। অনেক কষ্টে হারামিদের রাগ ভাঙানো হয়েছে। তখন আঙ্কেল একটু হেসে দিয়ে বলল, রাগ করাটাই তো স্বাভাবিক, ওরা তো তোমাকে অনেক ভালোবাসে, সেটা তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছি। আঙ্কেল আমি ওদের রাগ ভাঙিয়ে দিয়েছি, ওরা খুব কষ্ট পেয়েছিল আমার জন্য। তখন আঙ্কেল বলল, তুমি শোনো, একটা কথা আছে তোমার সাথে, তোমাকে তোমার আন্টি এবং আমার মেয়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। তারপর আঙ্কেল আন্টিকে এবং তার মেয়েকে ডাক দিল। তারাও চলে আসলো আমার সামনে। আমি তাদেরকে সালাম দিলাম এবং আঙ্কেল তাদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। তাদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম তারাও আঙ্কেলের মতন সৎ এবং ভালো মনের মানুষ। আঙ্কেল আমাকে বলল, শোনো, তোমাকে আমি আগে এখানে নিয়ে আসতে পারতাম, কিন্তু আনিনি, কারণ আমি চেয়েছিলাম না তোমার পরিবার যেখানে থাকে সেখানে তোমাকে রাখতে।
কিন্তু তুমি এখানে থাকতে চাও, তাই আবার তোমাকে নিয়ে আসলাম এখানে। তখন আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমি এখানে মানবতা আনতে চাই। এখানে না আছে মানবতা, না আছে পরিবারের মানবতা, না আছে একজন বাবার মানবতা, না আছে একজন ব্যবসায়ীর, না আছে একজন শিক্ষকের মানবতা। এখানে খুবই মানবতার অভাব। তখন পাশ থেকে আন্টি বলল, বাবা সবসময় ন্যায় পথে চলবে, কখনো অন্যায় করবে না এবং সবাইকে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে। তখন পাশ থেকে আঙ্কেলের ছোট্ট মেয়েটি বলে উঠলো, আম্মু ও তো আমার ভাই তাই না, আমি ওনার কোলে উঠবো। তখন আন্টি বলল, আরে মামুনি এটা আবার বলতে হয় নাকি, যাও। তারপর মেয়েটি দৌড়ে এসে আমার কোলে উঠলো। আমিও কোলে নিয়ে আদর করলাম মেয়েটাকে। মেয়েটার বয়স হবে 6 বছর। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপু তোমার নাম কি? তখন মেয়েটা বলল, ভাইয়া আমার নাম আয়েশা, বলেই হেসে উঠলো। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, কি হলো বোন, হাসতেছো কেন? তখন সে বলল, আমি আজকে অনেক খুশি, কারণ আজকে আমি একজন আমার ভাই পেয়েছি, তার সাথে আমি এখন ঘুরতে পারবো, গল্প করতে পারবো, কি মজা। তখন আমি মেয়েটাকে একটু মজা করে জিজ্ঞেস করলাম, যদি আমি তোমাকে ঘুরতে না নিয়ে যাই? তখন মেয়েটা বলল, তাহলে আমি তোমার চুল টেনে ছিঁড়ে দিব, তোমার গালে কামড় দিয়ে একটা দাগ বসিয়ে দিব। তখন আমি মেয়েটাকে বললাম, আচ্ছা আচ্ছা তোমাকে রাগ করতে হবে না, আমি তোমাকে নিয়ে অনেক ঘুরবো। আঙ্কেল আন্টি আমাদের কর্মকাণ্ড দেখে হাসতেছে। তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। গল্পটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর নেক্সট পার্ট চাই কি না ওইটাও জানাবা। আর ভিডিওটা লাইক করে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আল্লাহ তাআলার রহমত আর মাইশা আমাদের ছেলে মেয়ে হয়ে থাকবা। তখন দেখি রুমে আন্টি প্রবেশ করলো এবং বলল, তাই, আর তুমি তোমার আঙ্কেলকে কি? ইস, বোনটা একদিনেই আমাকে কত ভালোবেসে ফেলেছে, আবার নতুন বাবা মার ভালোবাসা না। তারপর আমার বন্ধুরা সিগারেট খাইতে গেল এবং আমি মাইশাকে কোলে নিয়ে ওকে আইসক্রিম খাওয়াচ্ছি। মাইশা আমাকেও খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। মাইশার আইসক্রিম খাওয়া শেষ হলো, ওরাও চলে আসলো। তারপরে রিক্সা নিয়ে আমরা লাইব্রেরির দিকে যেতে লাগলাম। তারপরে লাইব্রেরির একটু আগে আমরা নেমে গেলাম। আমি মাইশাকে সিয়ামের কোলে দিলাম এবং রিক্সাওয়ালাকে ভাড়া দিলাম। তারপর আমার টাকা মানিব্যাগে গোছাতে গোছাতে আমি হাঁটতে লাগলাম। হঠাৎ কোনো একজনের সাথে ধাক্কা খেলাম, তাকিয়ে দেখি সিফা। আমি সিফার সাথে ধাক্কা খেয়েছি। সিফা তো সব দেখে ফেললো যে আমি এখনো বেঁচে আছি। সো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবা না। আর নেক্সট পার্ট চাই কিনা ওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, কারণ তোমাদের কমেন্টই আমাকে নেক্সট পার্ট তাড়াতাড়ি আনার জন্য উৎসাহ জাগায়। তো ভালো থাকবা সবাই, নিজেদের খেয়াল রাখবা। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আল্লাহ হাফেজ।